হাজারে লিখতে হবে। আমি ট্রেনিং এর সুবিধার্থে এটাকে যদিও বইয়ে আছে 2, আমি একটু 1 করে দেখাই। 1, হ্যাঁ, তাহলে পরের ইসে আসলো যে টাকার অঙ্কটা কত। এই টাকার অঙ্কটা লিখতে হবে হাজারে। যদি আমি 1000 টাকা বিনিয়োগ থাকে তাহলে আমাকে 1 না 7 ডিজিটে লিখতে হবে আর কি, হ্যাঁ। 7 প্রশ্নপত্রে যেভাবে আছে 7 যে এটা যদি নিবন্ধিত 1 হতো, যদি হ্যাঁ হতো, পরের ইসে আসছে যে আসলে কোন সালে নিবন্ধিত হয়েছে, ঠিক আছে, সালটা দিতে হতো। সরি, কোথায়, আমি যদি আমার নিজের ইনপুট থেকেই বলি যে এটা যদি বলতাম 03, তাহলে অটোমেটিক্যালি চলে আসছে যে পিসি কে নিবন্ধিত হবে। এবং কোন সালে আরম্ভ হয়েছে কোম্পানিটি, এই প্রতিষ্ঠানটি কোন সালে আরম্ভ হয়েছে। আমি বললাম যে এটা 1800 সালে আরম্ভ হয়েছে। তখন জিজ্ঞাসা করতেছি যে আপনি কি নিশ্চিত, কারণ 1900-র আগে কোনো যদি থাকে এস্টাবলিশমেন্ট, তাহলে জিজ্ঞেস করবে যে এটা আপনি নিশ্চিত কিনা, কিন্তু বাধা দিবে না, কারণ পুরানো অনেক প্রতিষ্ঠান থাকতে পারে, এই জন্য বাধা দিবে না, কিন্তু জিজ্ঞেস করবে যে নিশ্চিত কিনা। আবার এটা যদি 2014 হয় তারপরেও বলবে যে সালটি সঠিক নয়, কারণ যখন এই শুমারিটা হয়েছে তখন 2013-তে দৈনিক, সাপ্তাহিক, মাসিক, অন্যান্য প্রযোজ্য নয়। এখানে 5 হচ্ছে প্রযোজ্য নয়। বর্তমান স্থায়ী মূলধন কোড 1 5 লাখ টাকা পর্যন্ত, এভাবে কোডিং করা আছে আপনাদের মূলধনের। মালিক, অংশীদার, কর্মরত পুরুষ, এখানে আছে 1 জন, এখানে নাই। এখানে 0 মানে 2 ডিজিটের লিখতে হবে, এখানে ঘরগুলো সব 2 ডিজিট এখানে লাভ করতে হবে। 0 একটা 0 দিলে হবে না, ডাবল 0 এখানে। অবৈতনিক পারিবারিক কর্মী, এটাও নাই। মহিলা নাই। এরপর আছে সার্বক্ষণিক কর্মী। সার্বক্ষণিক কর্মী নাই, কিন্তু আপনাদের কোশ্চেনের অনুযায়ী 0 মানে 4টা 0। মহিলা নাই। খণ্ডকালীন কর্মী, মাসিক গড়, পুরুষ নাই। মহিলা নাই। অনিয়মিত কর্মী নাই। এখানে একটা চেকিং আছে যে সব যদি 0 দিয়ে যায় তাহলে আটকাবে, কারণ একটা প্রতিষ্ঠানে একজন লোকও থাকবে না, সেটা হবে না, এর জন্য এই চেকিংটা দেয়া আছে। আচ্ছা, ঠিক ক্ষেত্রে আমরা 2টা 0 দিচ্ছি, কিন্তু 3টা এটা থাকবে ওই যে ফরম্যাট অনুযায়ী এটা করা আছে। প্রশ্নগুলো আমরা পরে নিব, হ্যাঁ, এইখানে ম্যাজিকটা পরে কিন্তু একটু বেশি বেশি কথা বলবো। ডিজিট 4 ডিজিট কোথাও 3 ডিজিটে আছে। এখন যে দেখেন যে আমি 17 নম্বর কোশ্চেনের পরে 17 নম্বর কোশ্চেনের পরে আছে 18, 19, 20, 21, 22, 22-এর 1, 23, 24, 24-এর 1, কিন্তু ওখান থেকে ওগুলো সব ডিজেবল সরাসরি 25-এ চলে আসছে, যে টিআইন আছে কিনা, কারণ ওই কোডগুলো উৎপাদন রিলেটেড, শুধুমাত্র উৎপাদন সংক্রান্ত কর্মকাণ্ডে নিয়োজিত ইউনিটের জন্য পূরণ করুন, এটা বলা আছে পূরণীয়। আর এটা যেহেতু আমরা যে কোড সেগুলো ইউজ করে আসছি, এটা উৎপাদন রিলেটেড না, এজন্য এগুলো ডিজেবল। রিলেটেড হলে এগুলো এনেবল থাকবে। টিআইএন আছে কিনা, নাই। 1-এ আছে, 2-এ নাই। মূল্য সংযোজন নিবন্ধিত কিনা, নাই। যদি হ্যাঁ হতো, যদি 1 হতো, তাহলে কোন সালে এটা নিবন্ধিত হয়েছে সালটা লিখতে হতো। সালটার এখানেও কিছু রেস্ট্রিকশন আছে, যেমন
2014 যদি দিই তাহলে বলতো নিবন্ধন সঠিক নয়, কারণ যখন সেন্সাস হয়েছে তখন 2014 সালের আগে। এটা নিবন্ধিত না। এখন একটা কোশ্চেন সরাসরি এন্ট্রি হওয়ার পরে অপারেটর সাবমিট। এখানে একটা কোড আমরা ফাঁকা রেখে গেছি, যেটা ম্যান্ডেটরি কোড। সেভেনে সবার শেষের মাত্র ওই সেভেনে থাকা অবস্থায় ধরা উচিত ছিল। এটা অবশ্যই এটা হচ্ছে যে আমাদের কোড একটা ইয়ে হচ্ছে যে দুই ধরনের চেকিং আছে এখানে, যে সাথে সাথে সে কিছু কিছু কি করছে, রেসপন্স করছে, এবং সাবমিট দেওয়ার সময় ডেটা কিন্তু লস হচ্ছে না, আপনার কোনো ডাটা লস হবে না, ডাটা পুরো ডাটাই থাকবে। এবং তারপরে সে বলতেছে যে 7 এর কোডটা দেওয়া হয় না। যখন আমি সেভেন পাস করে যাচ্ছি তখনই বললে শুনবে না। এখানে এই কোডটা ভুল কোড সে বলতেছে, ভুল কোড হলে এখানে কিছু লিখে দেওয়ার ব্যবস্থা আছে। হ্যাঁ, এই ডাটাটা যখন সাবমিট হলো, তখন সরাসরি কার্সরটা আবার মহল্লার কোডে চলে গেল, মজার কোডে চলে গেল। হ্যাঁ, মজার কোড, কিন্তু এটা রিফ্রেশ হয় নাই, কারণ বারবার মজা লেখার দরকার নাই, কারণ ওই যতক্ষণ আমি ওই মজার ডাটা এন্ট্রি করব, মজাটা থাকবেই আমার। মজা চেঞ্জ হলে পরে এখান থেকে ফর্মুলাটা চেঞ্জ করে নেবে। এইভাবে একের পর এক এন্ট্রি হতে থাকবে ডাটা। তো এরপরে কি আমরা এই ডাটাটার একটা টেস্টিং যেতে পারি এখন, মানে ল্যাব প্র্যাকটিক্যালে যেতে পারি আর কি। একটু কথা আছে, 7 অথবা 8, এটা ম্যান্ডেটরি যে কোনো একটা, এগুলা অবশ্যই ফিল আপ হবে, অথবা 7 অথবা 8 এগুলি চালিয়ে দেবেন। কিন্তু এটা চেকিংটা এটার সাথে থাকলে সুবিধা হবে, শেষে যায় যদি চেকিংটা থাকে তাইলে আবার ওখান থেকে আসা অপারেটরের জন্য। যেমন এখানে কথা আছে যে যদি সার্ভিস ওরিয়েন্টেড হয় তাহলে 7 দরকার নাই, না তখন বাইপাস করবে, ঠিক আছে। বাইপাস করছে তখন ম্যান্ডেটরি না। এটা যেহেতু 7 8 দুইটা, হ্যাঁ 8 আমি দিয়ে গেছি, কিন্তু এখন এটা যে ছিল পরবর্তীতে একটু পলিসি চেঞ্জ হয়েছে না, দুইটা ডাটা নিছে, এটা সার্ভিস ওরিয়েন্টেড, তারপর 7কে এই করা হয়েছে এখানে যে আমরা 7 ডাটাও নিব আর কি। যদি ডাটা না থাকে, ভুল তথ্য হলো যে তথ্য নাই এটা বলে নিব আর কি। 7 আপনারা পরে রেস্ট্রিকশনটা করছে যে ওরা সাবমিটের সময় বলবে যে ওখানে দিয়ে যেতে হবে। আচ্ছা আরেকটা জিনিস ম্যানুয়ালেও বলা আছে ক্লিয়ারলি এটা। একটা প্রশ্ন হলো যে বিষয়টা পরে আসবো। হাজারের প্রশ্ন আছে। আচ্ছা 1000টাই শুনবে, 1 নম্বর বলে রাখবে। এই যে সমস্ত কলামে আমরা কোনো ডাটা নাই, সেটাকে আমরা যখনই স্কিপ করবো সঙ্গে সঙ্গে দরকার জিরো সে নিজে ওটু দিবে, কিন্তু 10টা কোড আছে, 10টা জিরো দিয়ে তারপর আমাকে এটা পার হইতে হবে। এটা আমি এখান থেকে স্কিপ করবো, সঙ্গে সঙ্গে জিরো দিয়ে ফিল আপ করে দেবে। অটো যেমন আপনি একটা উদাহরণ হিসেবে যদি বলেন, যেমন ওই যে এখানে দেখতে আমার স্ক্রিন দেখতে হবে, না, আপনার কাছে প্রশ্নপত্রটা আছে, আপনি এটা দেখে একটু বলেন। জিরো দিছিল, এটা মনে করবো। যেমন জনবলের ওখানে বোধহয় আপনি বলছেন জনবলের আমি জিরো দিয়ে গেছি, তাই না? আচ্ছা, ঠিক আছে, আমি এই প্রশ্নের উত্তরটা একটু আমি দিছি। 17 নম্বর প্রশ্ন, তাই না? শুধু সত্য না, শুধু থেকে পাঁচটা আমরা বুঝতে পারতাম সহজে। একটা উদাহরণই আমি দিই, তাহলে বাকিগুলো বুঝতে পারবেন নাকি? আচ্ছা, একজন প্রশ্ন করেছে, তার প্রশ্নের জবাব হলে জীবন নিয়ে একবার প্রশ্ন করবেন। উনার 1000টা প্রশ্ন শেষ হলে তারপর আরেকজন প্রশ্ন নিতে হবে। ওকে? আচ্ছা, প্রথমে আমি আসি উনি যে প্রশ্নটা করেছেন আমরা বুঝছি কিনা। যেমন 17 নম্বর প্রশ্নে উনি জিজ্ঞাসা করেছেন যে এখানে কোনো ডেটা নাই আমার বইয়ে, তাহলে আমি কেন ডেটাটা ফিল আপ করব, তাই না? এই প্রশ্নের উত্তর হচ্ছে আমার বইয়ে কোন না কোনো ডেটা আছে,
আমরা যখন সুমারি করেছি তখন নির্দেশনা ছিল কোনো ডেটা না থাকলে 00 দিয়ে যেতে হবে। সাপোজ যদি আমি এমন অপশন রাখি, আমার কম্পিউটার তো জানবে না যে আমার এই বইয়ে 0 দেয়া আছে কি 1 দেয়া আছে। কম্পিউটার কি করে জানবে ওখানে 0 আছে কি ফাঁকা আছে? আমাকে তো কিছু একটা ইন্ডিকেশন তাকে দিতে হবে যে আমার জনবল, টেম্পোরারি জনবল আমার 10 জন 20 জন বা মোটে নাই, কিছু তাকে লিখতে হবে। এখন আমি যদি 0 লিখি তারপরে না উনি বুঝবেন 0। সাপোজ আমি যদি ধরেন এখানে একটা 0 লিখি, আমি আর সাপ্লিমেন্টারি করি, যদি এই কম্পিউটারকে এই কথা বলা হয় যে ব্ল্যাঙ্ক মানে 0, এটা কম্পিউটার বুঝে না, এই কথা তো আমি বুঝি। মানে উনি বলতেছে যে ব্ল্যাঙ্ক মানে 0, এটা কম্পিউটার কেন আচ্ছা উনি না, এখন এটা আমি যে উত্তরটা আমাকে শেষ করতে দেন। এখন আমি একজন অপারেটর মাঠ পর্যায়ে, আমি যদি চিন্তা করি ওই ফিল্ডে ডেটা আছে, আমি অটোমেটিক ব্ল্যাঙ্ক রেখে দেব, কম্পিউটার অটো 0 নিয়ে চলে যায়, তাহলে সমস্যা কোথায়? আমার ডেটাটা চলো না, আমার লেখা আছে 10, এখন আমি তো আমার হাতে কন্ট্রোল নাই এখানে। আমি মাঠ পর্যায়ে যেটা এন্ট্রির সময় ওখানে লেখা আছে 100, তারপরে আমি শুধু ব্ল্যাঙ্ক রেখে গেলাম, তাহলে অটোমেটিক্যালি তো সে 0 নিয়ে গেল, তাহলে আমার বইয়ের ডেটা কি আমার ডেটাবেজে আসলো? এটা ঠেকানোর জন্যই, আটকানোর জন্যই আমরা এখানে 0 রাখার অপশনটা করছি। এটা বলেন, আমার এটা কি ক্লিয়ার হয়েছে না আপনি? ঠিক আছে, না ক্লিয়ার হয়েছে, কিন্তু এটা একটা একজন অপারেটর যদি চুরি করার ইচ্ছা থাকে, কিন্তু এটা দিয়ে চুরি করবে না, আর অনেক চুরি আছে, সুতরাং সব চুরি আমরা বন্ধ করতে হবে না, অপারেটরকে সব হইতে হবে। সমস্যা না হয়। আর মাথায় রাখতে হবে we are paying 6 টাকা for giving single entry। সুতরাং এত সহজে না খেটে জাস্ট কম্পিউটারে নিয়ে নেবে না, আমরা নিশ্চিত হতে চাচ্ছি যে এখানে ডাটা আছে কি নাই পুরোটা। সুতরাং এটা নিয়ে আপনারা ঠিক আছে, তাইলে একটা প্রশ্ন হবে। তাহলে 999টা ইনভ্যালিড না। এরপরের প্রশ্ন করছিলেন জীবন মিয়া। না স্যার, ওই একই আপনার একই প্রশ্ন, আর কোনো প্রশ্ন আছে এতটুকু? কারো কোনো প্রশ্ন নাই? মানে এখন তো সব হালাল হয়ে গেছে। আছে? সুমারি বইয়ের কয়টা ডাটা, কয়টা খানা বা প্রতিষ্ঠান এন্ট্রি করার পরে সাবমিট হবে, এই যে ঠিক নির্দেশন আছে। সরি স্যার, একটা বইয়ে তো অনেকগুলা খানা বা প্রতিষ্ঠানের 40 মতো কয়টা ইউনিট ডাটা এন্ট্রি করে তারপরে সাবমিট করবে, নাকি একটা করেই সাবমিট না? এখানে যদি সেন্ট্রাল সার্ভারের সাথে অনলাইনে এন্ট্রি হয়, প্রত্যেকটা ডাটা এন্ট্রির সাথে সাথেই সেভ হয়ে যাচ্ছে, নতুন করে কোনো সাবমিট করার দরকার নাই। কিন্তু যাদের ওখানে ইন্টারনেট যদি কানেকশন ইন্টারাপ্ট করে কিছু সময়ের জন্য, যদি অফলাইনে করে থাকে, সেটা আমরা যখন ইচ্ছা তখনই দিলে সেন্ট্রাল সার্ভারে চলে আসবে। অনলাইনে থাকলে যেটাই করতেছে সেটাই সেন্ট্রাল সার্ভারের সাথে, যেহেতু ওনার নিজস্ব কোনো সফটওয়্যার নাই কম্পিউটার। আমার একটা প্রশ্ন আছে, প্রশ্ন হলো যে সে 2-5 করে 3 না করে 4 করে ফেলছে, 4 করে ফেলছে, এখন সে এইটাই চলে আসলো, তাহলে আমি কি তাকে ধরতে পারবো কিনা? অথবা ডুপ্লিকেট সে 5 করে মানে 2 বার করে ফেলবে, এরকম কোনো অপশন ঠেকানো আছে? জি, আমি একটু দেখি। ডুপ্লিকেট রেকর্ড, হ্যাঁ, ডুপ্লিকেট অথবা ছাড়িয়ে দিয়ে চলে গেল। হইতে পারে কিনা? আমি যে ডাটাটা এন্ট্রি করলাম ওই ডাটাটা আবার এন্ট্রি করি। সে বলছে যে এই ইউনিটটি পূরণ করা আছে, ঠিক আছে, যে ডুপ্লিকেট এন্ট্রি করার সম্ভাবনা নাই, সুযোগ নেই। কিন্তু সে 2 বাদ দিয়ে 3 করে গেল, এটা চেক দিয়ে দিতে হবে। এখন তো পাতা যদি উল্টায় যায়, হ্যাঁ। উল্টায় যদি 3 করে গেল, হ্যাঁ। এটার আমাদের রিপোর্ট থাকবে যে এখানে কত সে যে ডাটা এন্ট্রি করছে সেটা রিপোর্ট সেটা দেখতে হবে যে না, আমি সে কথা বলছি না, আমি বলছি যে সে বাই চান্স সে 2 এর জায়গায় 3 মেরে চলে গেল, মারা উচিত ছিল 2, সে 3 মেরেছিল, ম্যাচিং ঠেকাবে কিনা, মানে সিরিয়াল কন্টিনিউশন ব্রেকটা ঠেকাবে না না সে নিয়ে যাবে, ডেটা নিয়ে যাবে, আচ্ছা। সিকোয়েন্সিয়াল ইউনিট নাম্বার অনুযায়ী। এখানে সে 001 খানা সে এন্ট্রি করছে, দ্বিতীয়টা করে নাই, দ্বিতীয়টা করছে, এটাই তো প্রশ্ন, এটাই কথা। কিন্তু সে যদি দ্বিতীয়টা 2 বার করে ফেলছে ভুলে, দুইবার তো করতে এটা তো দিচ্ছে। নেবে না, এটা তো সে নেবে না। প্রতি কিছু একটা অপারেশন চালিয়েছি, সেই অপারেশনটা ছিল যে আমাদের সুমারির আওতা বহির্ভূত 18 ধরনের অ্যাক্টিভিটিস ছিল। এই অ্যাক্টিভিটিস গুলো আমরা বাদ দিয়েছি, কারণ ওগুলো আমাদের অত্যন্ত সময়ের বিষয় না। সেই ইউনিটগুলোকে আমাদের এখন বাদ দিতে হচ্ছে। স্বাভাবিকভাবে সেগুলো বাদ দিতে গেলে ওই সিরিয়ালটাও আমাদের বাদ দিয়ে যেতে হবে, যার কারণে এই অপশনটা রাখা হয়েছে। কেউ চাইলে স্কিপ করতে পারবে, তবে একজন ডেটা এন্ট্রির পর
সে চাইলে তার ওই বইয়ের ধরেন 100 পৃষ্ঠা আছে, তার টোটাল ইউনিট শো করবে বইয়ে ধরেন 90টা, 10টা বাদ গেল, 10টা বাদ গেলে সেটা তো তার বইয়ে হিসাব আছে সে কয়টা বাদ দিয়ে গেছে। ওই পৃষ্ঠাতে একটা ক্রস চিহ্ন আছে সে, এবং একটা ভাঁজ দেয়া আছে সকল বইয়ে যেগুলো বাদ দেয়া। তো সেই ভাঁজগুলো দেখে সে বুঝতে পারবে এই বই আমার 10টা বাদ যাবে, অর্থাৎ 90টা আর 10টা অর্থাৎ 100টা। তারপরে যদি না হয় সে লিস্ট থেকে বুঝতে পারবে এক থেকে সিরিয়ালি কোনটা মিসিং আছে, সেটা সে দেখে সেই ডেটাটা চেক করে চাইলে সেটা আবার নতুন করে এন্ট্রি দিয়ে দিতে পারবে। আচ্ছা, এটা যদি স্যার একটা ভ্যালিড প্রশ্ন করে, যদি চেক না করেন এটা একটা বিষয়, কারণ প্রত্যেকের কিন্তু একটা বিষয় থাকবে, আমি যদি একটা ইউনিট বেশি করতে পারি তাহলে আমার জন্য কি 6 টাকা বেশি পাবো। কেউ বাদ দেওয়ার চেষ্টা করবে না, কারণ তার জন্য যতটুকু কাজ দেবে ওই ইউনিয়নের কাজটুকু। সুতরাং সবাই জেনারেলি চায় যে আমার আরো দেন বই, সেখানে বাদ দেওয়ার পসিবিলিটিটা একটু কম। আচ্ছা, এক এক করে একটা বইয়ে প্রতিষ্ঠান না মানে ইউনিট আছে গড়ে 100। না এটা না না তাহলে তো আমরা সময় দেখা যাবে বাই চান্স মিসিং হয়ে গেছে, কি না এই বিষয়গুলো সুপারভাইজারের একটা মডিউল আছে, ওই মডিউলে গেলে এই জিনিসগুলো বেরিয়ে আসবে। আমার একটা প্রশ্ন একটু উত্তর দেন। ডুপ্লিকেট তো চেক হচ্ছে, এখন সেটা কি ক্যাশে চেক হবে নাকি সার্ভারে চেক করবে? আচ্ছা, দুইটা বিষয়। এখন আমি যদি অফলাইনে কাজ করি, তাহলে আমার ডেটাটা সেভ থাকবে আমার ক্যাশে, অর্থাৎ আমার নিজের পিসিতে। এখানে যদি আমি ডাইরেক্ট ডুপ্লিকেট করি নিবে না, ভেরি গুড। আমি যদি এখানে না থাকে ওই ডেটাটাকে তাহলে নিয়ে নেবে, বাট এটা যখন অনলাইনে আমি সাবমিট করব, সার্ভারে পাঠাবো, সার্ভার অটোমেটিক্যালি যদি আগে থেকে থাকে সার্ভারে, পরের ডেটাটা আর নিবে না। নিবে না। তখন আমার এই যে 4,500 জায়গা থেকে একসাথে যখন চেক করতে ঢুকবে, তখন কি আদৌ ওইখান থেকে কাজটা সরবে পরের ফিল্ডে, নাকি 1 ঘন্টা পরে যে পরের ফিল্ডে? সেটা তো হচ্ছে নেটের ইস্যু, এটা তো আপনার নেটের ইস্যু, এটা তো সফটওয়্যার ইস্যু না। আপনার নেট যখন যথেষ্ট কাজ থাকে যখনই সিরিয়াল আইডি দেবে তখনই মেশিন হ্যাংয়ের মতো হয়ে যাবে। না, এটা তো আপনাদের হিউজ ব্যান্ডউইথের ব্যবস্থা থাকছে। সমস্যা নাই, এটা পরে 10 Mbps ব্যান্ডউইথ সার্ভারে রাখা হয়েছে, আর ফিল্ডে এখন আপনার এন্ড থেকে ব্যান্ডউইথ তো আমরা সাপ্লাই দিতে পারি না। আপনি ডেটা এন্ট্রি করবেন, আপনার ইন্টারনেট ফ্যাসিলিটি ঠিক রাখা আপনার দায়িত্ব। সারা রাত বসে 11টা করে একটা ভ্যালিড প্রশ্ন আর প্রথমে বলে নেওয়া দরকার ছিল, না হলে অনেক প্রশ্ন বারবার আসবে। আমাদের ম্যানুয়ালের শুরুতে দেখেন বিশেষ নির্দেশনা নামে একটা পৃষ্ঠা আছে, এখানে কিছু কমন জিনিস আছে যেগুলো আগে ট্রেনিং শুরুতেই আমাদের বলে নেওয়া দরকার, কিন্তু কারণ এখানে অনেক প্রশ্নের সমাধান এখান থেকেও হয়ে যাবে। আমরা একটু সবাই দেখি। 1 নম্বরে আছে ডেটা এন্ট্রি অপারেটরগণের নিকট সুমারি বই হস্তান্তরের পূর্বে প্রত্যেকটি বইয়ের কভার পৃষ্ঠায় গণনা এলাকা নম্বর এবং ইউনিয়ন বা ওয়ার্ড ভিত্তিক সুমারি বই নম্বর 2 ডিজিটে লিখে নিন এবং বই বিতরণ ফর্মে অবশ্যই এন্ট্রি করুন। অর্থাৎ আমাদের কাস্টডি থেকে যখন বইটা ডেটা এন্ট্রি অপারেটরের হাতে যাবে, আমরা জেনারেলি আগে ইনস্ট্রাকশন দেয়া আছে প্রত্যেক বইয়ের কভার পৃষ্ঠায় সংশ্লিষ্ট ইএ নাম্বার এবং বই নাম্বারটা লেখা। যদি তারপরেও না লেখা হয়ে থাকে, আমি বলবো না সারা বাংলাদেশে সবাই এটা ফলো করছে, সেক্ষেত্রে ডেটা এন্ট্রিতে বইটা হ্যান্ড ওভার করার আগে অবশ্যই এটা লেখা নিশ্চিত করতে হবে। যদি বাই চান্স ধরেন বইয়ের কোথাও কোনো ইন্ডিকেশন নাই বই নাম্বার কত, সেক্ষেত্রে ওই ইউনিয়ন বা ওয়ার্ডের যে কোনো একটা সিরিয়াল নাম্বার আপনি আপনার মতো দিয়ে যান, কারণ ইউনিক সিরিয়াল। কারণ ওইটা বইয়ের উপরে দিলেন সিস্টেম ওইটাগুলো পরে চাইলেও আমি মেলাতে পারবো যদি কোনো নাম্বার না দেয়া থাকে। আর যদি দেয়া থাকে সেটা সিরিয়াল যেন হয়, ডুপ্লিকেশন যেন না হয় নাম্বারগুলো। এটা একটু সবাইকে কাইন্ডলি শুরুতেই ট্রেনিং এর শুরুতেই প্রত্যেক মাস্টার ট্রেনারকে এটা বলবেন, এই ইয়েটা যেন মেসেজটা যেন অবশ্যই ফিল্ডে থ্রো করে। নির্দেশনাটা আগে এই নির্দেশনাটা একটু সবাইকে আগে ব্যাখ্যা করে বলবেন, কারণ বই হ্যান্ডওভারের আগে বই নাম্বার এবং ইয়ে নাম্বার ছাড়া একটা ডেটাও এন্ট্রি করতে পারবেন না ওনারা, একটাও পারবেন না। এবং আমরা একটা ফর্ম দিব, ফর্ম হচ্ছে ডেটা বই যে বিতরণ করবে সেই ফর্মটা, এটা আমরা অনলাইনেও দিয়ে রাখবো, প্লাস হার্ড কপিও দিব, আপনাদেরকে আজকেও দেওয়া হবে, সেটার উপরে কথা বলা হবে। এইটাতে অবশ্যই বইটা এন্ট্রি দিয়ে এরপর হ্যান্ড ওভার করবে বই ডেটা এন্ট্রি অপারেটরের হাতে। ক্লিয়ার? দ্বিতীয়, ডেটা এন্ট্রি অপারেটরের নিকট প্রথমে একটি বই বিতরণ করতে হবে। অর্থাৎ ডেটা এন্ট্রি শুরু করে প্রথমে একটা বই দিতে হবে। ধরে একটা ইউনিয়নের একজন অপারেটর, তাকে আমি 20টা বই আছে 20টা একবার দিয়ে দেবো না, কারণ বইয়ের তো সিকিউরিটি একটা বিষয়। আমাদের অফিস থেকে যখনই বই বের হচ্ছে, মাঝপথে যদি কোনো কারণে বই হারিয়ে যায়, এই ডেটাগুলো আমরা মূল্যবান ডেটা আমরা ফেরত পাবো না।
সুতরাং আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। প্রথমে তাদের হাতে একটা বই হ্যান্ড ওভার করবো। ওই একটা বইয়ের কাজ শেষ হলে বলা আছে এখানে যে একটি বইয়ের তথ্য ধারণের পর অন্য একটি বই বিতরণ করতে হবে। পর্যায়ক্রমে ক্ষেত্র বিশেষে পরিস্থিতি বিবেচনায় এই বই বিতরণের সংখ্যা বাড়ানো যাবে। সেটা হচ্ছে পরিস্থিতি বিবেচনায়, অর্থাৎ সংশ্লিষ্ট অফিসার বা সুপারভাইজার এটা বিবেচনা করে দেখবে যে তাকে একটার বদলে দুইটা দেওয়া যায় কিনা। কারণ আমাদের উপজেলা অফিসে বই আছে, উপজেলা থেকে ওই ইউনিয়নটা আমাদের অনেক রিমোট এলাকা, তাকে যেতে একদিন আসতে একদিন। সাপোজ রাঙ্গামাটি, তাকে যদি বরকল থেকে কিংবা একেবারে সেই সীমান্ত থেকে একজনকে আসতে হয়, তাহলে তার পক্ষে মানে একদিন পর একদিন এসে বই নেওয়া সম্ভব না। অর্থাৎ ক্ষেত্র পরিস্থিতি এগুলো বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। এটা সংশ্লিষ্ট সুপারভাইজিং অফিসার নিজের ডিসিশন নেবেন। 3 নম্বর, গড়ে প্রতি 7 জন অপারেটরের বিপরীতে একজন সুপারভাইজার নিয়োগ প্রদান করতে হবে। প্রয়োজনে বিবিএস এর বাইরে থেকে দক্ষ ব্যক্তিগণের মধ্য থেকে সুপারভাইজার নিয়োগ করা যাবে। সুপারভাইজারগণকে অর্থনৈতিক সমারির কোডিং সম্পর্কে প্রশিক্ষণ ক্লাসের সম্যক ধারণা প্রদান করতে হবে। আচ্ছা, এখানে ইস্যু হচ্ছে জেনারেলি সুপারভাইজার আমাদের যারা হবে, আমরা তো বিভাগ পর্যায়ে ট্রেনিং দিব, যারা বিভাগের সুপারভাইজিং অফিসার জেনারেল ডিডিরা, ওনাদেরকে আমরা একটু পরিষ্কারভাবে এটা জানিয়ে দিতে হবে যে আপনারা যাদেরকে সুপারভাইজার নিয়োগ দিবেন তাদেরকে আমাদের স্টাফদের ভিতরে যারা কম্পিউটারে বা এই কার্যক্রমে দক্ষ তাদেরকে দেওয়ার জন্য। যদি তার ভিতরে সংকুলান না হয়, যদি লোক না পাওয়া যায়, সেক্ষেত্রে বাইরে থেকে দক্ষ জনবল নিয়েও সুপারভাইজার নিয়োগ দিতে পারবেন। এই ফ্লেক্সিবিলিটিটা আমরা রেখেছি। আর যাদেরকে সুপারভাইজার করা হবে ট্রেনিং ক্লাসে, আমাদের কোডিং এর যে আছে পোর্শন আছে, আমরা পরে আসবো, কোডিং নিয়ে আমাদের আলোচনা আছে, এটা সম্পর্কে তাদের একটা সাধারণ ধারণা দিতে হবে যারা সুপারভাইজার হবে। এবং এটা খুব ইজি করে দিয়েছে, আমাদের এখানে সার্চ বক্স আছে, চাইলে যে কেউ যে কোনো কোড খুব সহজে, কেউ যদি চায়ের কথা আসলো, চা লিখে দিলে অটোমেটিক চা সংক্রান্ত যত কোড আছে সব অটোমেটিক বেরিয়ে আসবে। এই অপশনগুলো রাখা আছে, পরে আমরা আলোচনায় আসবো, আমাদের সফটওয়্যার এগুলো আছে। এরপরে যে সকল ইউনিয়নে দক্ষ উদ্যোক্তার অভাব রয়েছে, 4 নম্বর, যে সকল ইউনিয়নে দক্ষ উদ্যোক্তার অভাব রয়েছে সে সকল ইউনিয়নের ডেটা এন্ট্রি কার্যক্রম পার্শ্ববর্তী ইউএসসির মাধ্যমে কিংবা প্রয়োজনীয় ক্ষেত্রে বাইরে থেকে দক্ষ ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা যাবে। তার অনেক ইউনিয়ন আছে, সেখানে দেখা যাচ্ছে যে ফ্যাসিলিটির সমস্যা আছে, হয় ইন্টারনেট নাই অথবা কম্পিউটার নষ্ট, এমন হতে পারে যে তার জনবলও নাই, শুধু ইউএসসি আছে, এমনও আছে অনেক যা আছে যে বসার জায়গা নাই। যাই হোক, যেখানে দক্ষ লোক আমাদের যা যা প্রয়োজন এগুলো পাবো, সেখানে কাজ করাবো। না পেলে প্রথম প্রায়োরিটি দিব পার্শ্ববর্তী যেখানে ফ্যাসিলিটি পাবো সেই ইউনিয়নে। সেখানেও যদি না পাই, সেক্ষেত্রে সংশ্লিষ্ট সুপারভাইজিং অফিসার বাইরে থেকে লোক নিয়োগ দিয়ে এই কাজটা করাতে পারবেন। সেক্ষেত্রে একই ধরনের ফ্যাসিলিটি সেই ব্যক্তিকেও থাকতে হবে। এটা আমরা ফ্লেক্সিবিলিটিটা এখানেও রেখেছি। 5 নম্বর, স্থানীয়ভাবে কোনো এলাকার বা ইউনিয়নের ডেটা এন্ট্রি করা সম্ভব না হলে শুমারি বইসমূহ প্রকল্প কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সে সকল এলাকার বই সদর দপ্তরে প্রেরণ করতে হবে। অর্থাৎ এর পরেও যদি ওনারা স্থানীয়ভাবে কোনোভাবে ম্যানেজ না করতে পারেন, সংশ্লিষ্ট এলাকার বইগুলো আমাদের সঙ্গে যোগাযোগ করে বইগুলো সদর দপ্তরে পাঠিয়ে দেবেন, সদর দপ্তর থেকে আমরা এটা এন্ট্রি দিব। এই মেসেজগুলো কাইন্ডলি একটু আপনার পরিষ্কার তাদেরকে ধারণা দিয়ে দিন। এরপরে 6 নম্বর, তথ্য ধারণ বা ডেটা এন্ট্রি শুরু করার পর সুপারভাইজার প্রথম 5টি খানা বা প্রতিষ্ঠানের তথ্য বইয়ের সাথে মিলিয়ে পরীক্ষা করে দেখবেন। এটা ট্রেনিং ক্লাসেই ভালো করে দেখা ভালো। পারলে ওনারা যদি যার যার প্রত্যেক ইউনিয়নের একটা করে বই হাতে করে ট্রেনিং এ থাকেন, প্রথম 5টা ওনাকে এন্ট্রি দিয়ে ট্রেনিং ক্লাসে যদি দেখানো সম্ভব হয়, তাহলে ওখান থেকে একরকম যাচাই হয়ে যায়। তারপরও সুপারভাইজার অনলাইনেও যাচাই করতে পারবেন এবং উনি নিয়মিত যাতে ফিল্ডে যান, ওনারা যেখানে এন্ট্রি করছেন সেখানে বইয়ের সঙ্গে যেন মিলায় দেখেন, বা যে বইগুলো এন্ট্রি করার পরে ফেরত দিল ওই বইয়ের জন্য র্যান্ডমলি ওনারা চেক করে দেখেন অনলাইনের সঙ্গে। অনলাইনে ঢুকে যে একটা ইউনিটে ঢুকে দেখেন যেন যে ডেটা এন্ট্রি করেছে সেটা ঠিক আছে কিনা, এবং ওনারা চেক করছেন কিনা সেটা কিন্তু আমাদের এখানে মনিটরিং এর ব্যবস্থা আছে সফটওয়্যারে। সুপারভাইজার ঢুকে কোথায় কোথায় ক্লিক করেছে, কি কি দেখেছে না দেখেছে, প্রত্যেকটা আমাদের ড্যাশবোর্ডে মনিটরিং এর রিপোর্ট আসবে। অর্থাৎ কোনো সুপারভাইজার যদি নাম মাত্র আমি সুপারভাইজিং করছি এরকম করেন, সেটাও ধরা পড়বে। কিন্তু এটা সুপারভাইজিং অফিসার দেখতে পাবেন, বিভাগীয় কর্মকর্তাও দেখতে পাবেন, এবং ঢাকা থেকে আমরা বসেও দেখতে পাবো যে কোনো সুপারভাইজার তার কাজে গাফিলতি করছেন কিনা। একইভাবে সুপারভাইজিং অফিসারও ঠিকমতো তিনি মনিটরিং করছেন কিনা এটাও আমাদের এখানে শো করবে, বিভাগীয় পর্যায়ে শো করবে। বিভাগীয় পর্যায় থেকেও দেখা হচ্ছে কিনা সেটাও কেন্দ্রীয়ভাবে দেখা সম্ভব যে এখানে মনিটরিং করা হচ্ছে কিনা।
7 নম্বর, সুপারভাইজার প্রতিদিন তার অধীন প্রত্যেক ডেটা এন্ট্রি অপারেটরের কাজ তদারকি করে নির্ভুলভাবে সম্পন্ন হচ্ছে মর্মে নিশ্চিত হবেন এবং সুপারভাইজিং অফিসারকে এই বিষয়ে অফিসারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন। একটু ভুল আছে এখানে, অফিসারের সাথে হবে। 8, সকল কোড ও সংখ্যা ইংরেজিতে লিখতে হবে। প্রশ্ন 6 নম্বরের উত্তরে বিবরণ অংশে বাংলায় লিখতে হবে। এর জন্য বাংলা ইউনিকোডে লেখা যায় এমন সফটওয়্যার যেমন অভ্র, বিজয় ইত্যাদি ইনস্টল করা থাকতে হবে ওই কম্পিউটারে। আমরা একটা সিডি দিয়ে দিব, সেই সিডিতে আমাদের এই সফটওয়্যারটা প্লাস অভ্র, বিজয় যা যা লাগে এই জিনিসগুলো আমাদের একটা মাস্টার সিডি দিয়ে দেব প্রত্যেককে। সেই সিডিতে থাকবে, ওই সিডিটা ইনস্টল করে নিলে এমনকি আমরা ব্রাউজারও দিয়ে দিচ্ছি। কারণ যে আমরা একটু আগে ফেস করলাম এখানে যে পুরনো ওল্ড ভার্সন একটা ব্রাউজার আছে যেটা এই সফটওয়্যার সাপোর্ট করে না, সফটওয়্যারটা আপডেট ভার্সনটাও আমরা ওই সিডিতে দিয়ে দিচ্ছি। এগুলো ওনারা ইনস্টল করে নেবেন এবং ইনস্টলের পদ্ধতিটাও মানে জেনারেলি ওনারা জানেন, ডাবল ক্লিক করলে ইনস্টল শুরু হয়ে যায়। তারপরেও আপনারা একটু কাইন্ডলি এগুলো দেখিয়ে দেবেন, আপনাদেরকে প্রশিক্ষণে দেখিয়ে দেওয়া হবে। ইনস্টলেশন ম্যানুয়াল থাকবে সাথে, হ্যাঁ, ইনস্টলেশন ম্যানুয়াল যেটা ইনস্টলেশন করা হবে এটার যে ম্যানুয়ালটা এটাও দেয়া থাকবে যে কিভাবে ইনস্টলেশন করতে হয়। এবার আসেন 9 নম্বর, এন্ট্রিকৃত সকল ব্যক্তিগত তথ্য গোপন রাখতে হবে। শুমারির ব্যক্তিগত তথ্য ফাঁস করা পরিসংখ্যান আইন 2013 অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এক অপারেটর কর্তৃক ধারণকৃত ডেটা অন্য অপারেটর দেখতে পারবেন না। অর্থাৎ আপনারা এই বিষয়টা, কারণ আমরা মানুষের ব্যক্তিগত তথ্য কিন্তু আমাদের হাত থেকে অন্যের হাতে হ্যান্ড ওভার করছি, সুতরাং ট্রেনিং এর বিষয়টা একটু বারবার একটু সতর্ক করে দিন। একজনের তথ্য যেন আরেকজন অন্য হতে পারে, ওই ইউনিয়নের তথ্য তো উনি এন্ট্রি করছেন, একজনের গোপন তথ্য, ব্যবসায়ের গোপন তথ্য উনি ফাঁস করে দিলে এটা উনি যদি কোনো ক্লেম করেন কোনো কিছু বা অভিযোগ করেন, এটা কিন্তু পরিসংখ্যান আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। এটা আপনারা ওনাদেরকে একটু মনে করে দিয়েন এবং এটা যেন সিকিউরিটিটা মেইনটেইন করে। 10, প্রশ্নপত্রের তথ্য পূরণের বিভিন্ন বক্সে বা ঘরে বাংলা ও ইংরেজির ব্যবহার রয়েছে। তথ্য লেখার পূর্বে প্রযোজ্য ভাষা সিলেক্ট করে নিতে হবে। বাংলায় লেখার জন্য ইউনিকোড সমর্থনকারী যে কোনো বাংলা সফটওয়্যার যেমন অভ্র, বিজয় ইত্যাদি ব্যবহার করা যাবে। বাংলা লেখার সফটওয়্যারটি ইনস্টল করা না থাকলে নিজস্ব ব্যবস্থাপনা আলাদাভাবে ইনস্টল করে নিতে হবে, যেটা আগে বলেছি। 11, ডেটা এন্ট্রি কার্যক্রমে কোনো ধরনের কারিগরি সমস্যার সম্মুখীন হলে সরাসরি কন্ট্রোল রুমে ফোন করে জানাতে হবে। অর্থাৎ কারিগরি সমস্যা হলে কন্ট্রোল রুমে জানাতে হবে। আর প্রয়োজনে ডেটা এন্ট্রি ওয়েবসাইটে প্রদত্ত ইমেল ঠিকানায় ইমেইল করতে পারেন। প্রশাসনিক ও আর্থিক বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট স্থানীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সুপারভাইজার বা সুপারভাইজিং অফিসার বা বিভাগীয় সমন্বয়কারীর সঙ্গে আলোচনা করতে হবে। প্রয়োজনে সুপারভাইজিং অফিসার, বিভাগীয় সমন্বয়কারীগণ প্রকল্প কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সমাধান করবেন। আর্থিক আর প্রশাসনিক বিষয়ে আমাদের প্রকল্পের সঙ্গে সরাসরি ওনাদের যোগাযোগ দরকার নাই, আপনারা এই বিষয়গুলো স্থানীয়ভাবে আপনারা আলোচনা করে সমাধান করবেন। আমাদের কাছে প্রচুর ফোন আসে, আমি ইতিপূর্বে লিস্টিং ডাটার কাজ করতে গিয়ে আমরা এটা ফেস করেছি যে আমাদের কয় টাকা করে পাবো, এইটা ফোন করে আমাদের কন্ট্রোল রুমে। প্রথমে আমাদের পিডি স্যার প্রথমে অনুরোধ করেছেন যে কে কয় টাকা পাবে এটা আপনারা ক্লিয়ারলি এটা ডিক্লেয়ার করে দেবেন, যে যারা ডেটা এন্ট্রি করবে তারা 6 টাকা ইনক্লুডিং ভ্যাট, আর 1.5 টাকা হচ্ছে যারা সুপারভাইজার পার ইউনিট, এটাও ইনক্লুডিং ভ্যাট। এটা একদম ক্লিয়ারলি মেনশন করে দিন। ছোট ছোট বিষয় যেগুলো আর্থিক প্রশাসনিক যেগুলো স্থানীয়ভাবে করা সম্ভব, যে স্যার সুপারভাইজার স্যার 3 দিন ধরে খুঁজে পাচ্ছি না, আমাদের কন্ট্রোল রুমে ফোন করুন, এটা সুপারভাইজিং অফিসারকে যদি বলে তাহলে খুবই ভালো হয়। এই হচ্ছে ইস্যুগুলো। তো আমার মনে হয় এটুকু বলার পরে আপনাদের অনেক প্রশ্ন যদি মনে জমা হয়ে থাকে একটু কাইন্ডলি প্রশ্ন করবেন। কোন প্রশ্ন থাকলে একটু কাইন্ডলি, আমি যা বললাম এই সংক্রান্ত। এক নম্বরে একটা আছে। হ্যাঁ বলেন। এক নম্বরে এটা কিছু কিছু জায়গা ম্যাক্সিমাম ঢাকা শহরে এটা কি করছেন বই জানি না, একটা ইউনিয়নে 2টা জুন, একটা ইউনিয়নে 2টা 3টা 4টা জুন, একের থেকে সিরিয়াল দেওয়া হয়েছে। জোনের কোনো হিসাব আমাদের না না স্যার না, ইউনিয়ন একটা ইউনিয়ন নয় 3-4টা জুন হয়েছে। আপনারা তো এটা দিছে ইউনিয়ন সিরিয়াল হিসাবে এটা ওই ক্ষেত্রে কি করছে? আরে না, আচ্ছা না সমস্যা না, না না ওনার প্রশ্নটা ভ্যালিড প্রশ্নটা এটার ক্ষেত্রে আমি বলি, আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি। ওনার কথা হচ্ছে যে ঢাকা ইউনিয়ন না, ধরুন আমি ঢাকা সিটির একটা উদাহরণ দিই, একটা ওয়ার্ডের ভেতরে এমন আছে যে একটা ওয়ার্ড 2টা থানায় পড়েছে, এমনও আছে। আবার এমনও আছে যে একটা ইউনিয়ন 2টা জোন হয়ে গেছে, এত বড় ইউনিয়ন 3টা জুন হয়েছে। এই ক্ষেত্রে আমরা যেটাকে সংশ্লিষ্ট ডিসিসির তত্ত্বাবধানে
বইয়ের সিরিয়াল নাম্বারটা ডিসিসির তত্ত্বাবধানে হওয়ার কথা। সুতরাং ওই পুরো ইউনিয়নের সিরিয়াল মেইনটেইন হবে একভাবে। হয়তো 1 নম্বর জনের যদি 22 পর্যন্ত হয়, 2 নম্বর জনের বই নাম্বার 23 থেকে শুরু হবে। এটা ডিসি যেমন উনার উত্তরাতেই ছিল, এটা উনি নিজে ব্যবস্থাপনা এটা করে দিয়েছেন। আচ্ছা, স্যারের প্রশ্নটা একটু দিই। আমরা অনেক জায়গায় গিয়ে দেখলাম যে এরিয়া নাম্বার আছে, বই নাম্বার একদম কাভার পেয়েছে।